ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नमो आचार्यपदाय नित्याय कृपपदाय गौरपता नवदाय नवरत्नाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी तच्चत्देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। सर्वरूप माता जी शुरू करो। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। কোথা থেকে কালকে আমি ক্লাস করিনি। আমি তো গ্রুপে দিয়ে দিই, আপনারা কোনো গ্রুপ দেখেন না, এক জ্বালা। প্রভু আজকেও বাড়ি ছিলাম না, এই যে ডাক্তারের কাছ থেকে মাত্র আসছি, এসেই বসে গেছি। প্রভু এখান থেকে হিপিরা তাদের এখান থেকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ওইখান থেকে হিপিরা তাদের পিতামাতার বুক ঐশ্বর্যপূর্ণ সচ্ছল জীবন পরিত্যাগ করে এক বাস্তব জীবনের অন্বেষণে। তারপরে যে বছর প্রভুপাদ 26 নম্বর সেকেন্ড এভিনিউ যে বছর প্রভুপাদ 26 নং সেকেন্ড এভিনিউতে বসতি স্থাপন করেন, সেই বছরের গ্রীষ্মে 60 শতকের আগে তাদের আমি তো আগের থেকেই পড়া আরম্ভ করছিলাম। চিন্তা প্রভু বললো নিচে থেকে, হিপিরা তাদের পিতা মাতার বুক ঐশ্বর্যপূর্ণ সচ্ছল জীবন পরিত্যাগ করে এক বাস্তব জীবনের অন্বেষণে পথে বেরিয়ে পড়েছিল। তারা তাদের পিতামাতা, শিক্ষক, ধর্মযাজক, রাজনৈতিক নেতা সকলের উপরেই আস্থা হারিয়ে ফেলেছিল। ভিয়েতনামে আমেরিকার নীতি এবং আমেরিকার রাজনৈতিক ভাবধারা তাদের কাছে বিভীষিকাময় হয়ে উঠেছিল। তাই তারা খুঁজছিল সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের শান্তি, সত্যিকারের সহাবস্থান এবং সত্যিকারের আধ্যাত্মিক চেতনা। যে বছর প্রভুপাদ 26 নং সেকেন্ড এভিনিউতে বসতি স্থাপন করেন, সেই বছরের গ্রীষ্মেই 60 শতকের আমেরিকার মহান যুব আন্দোলনের প্রভাব লোয়ার ইস্ট সাইডে প্রবেশ করেছিল। এখানে তারা মুক্তির আনন্দ আস্বাদন করছিল। এখানে তারা দারিদ্র্যের সরলতার মধ্যে মুক্তি পেতে চেয়েছিল। শিল্প, সঙ্গীত, মাদকদ্রব্য আর অবাধ যৌন সংসর্গের মাধ্যমে মুক্তির আনন্দ আস্বাদন করতে চেয়েছিল। তারা আধ্যাত্মিক জীবনের অনুসন্ধান করতে শুরু করেছিল এবং তারা মনে করেছিল যে এলএসডি, চরস, গাঁজা ইত্যাদি মাদকদ্রব্যের মাধ্যমে তারা এক চিন্ময় জগতে প্রবেশ করতে পারবে। প্রাচ্যের সংস্কৃতি এবং ধর্ম সম্বন্ধে তারা আগ্রহী হয়েছিল। তারা মনে করেছিল নেশা করে, যোগ অভ্যাস করে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে অথবা জড় বন্ধন থেকে মুক্ত হয়ে তারা আলোকের সন্ধান পাবে। সকলেই তাদের মনকে উন্মুক্ত করে রেখেছিল এবং তাদের নেশাচ্ছন্ন অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত মহাজাগতিক দর্শন সৃষ্টি করছিল। তাদের জীবন যদিও উদ্দেশ্যহীন বলে মনে হতো, কিন্তু তারা অন্তত সেই অর্থহীন খেলা থেকে বিরত হয়েছিল, যে খেলায় মানুষ তার আত্মাকে জড়জাগতিক বস্তুর বিনিময়ে বিক্রি করে দেয়। যে বিকৃত সমাজ ব্যবস্থা মানুষের চিন্ময় সত্তাকে ধ্বংস করে তাকে একটি যন্ত্রে পরিণত করে, সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তারা অসহযোগ আন্দোলন শুরু করছিল। 1966 সালে হাজার হাজার যুবক লোয়ার ইস্ট সাইডে পথে পথে ঘুরে বেড়াতো জীবনের পরম লক্ষ্যের অনুসন্ধানে। আমেরিকার সমাজ ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না এবং তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিল যে লক্ষ লক্ষ আমেরিকাবাসী এইভাবে যে জীবনযাপন করছে সেই জীবন নিতান্তই অর্থহীন। সমৃদ্ধশালী আমেরিকার যুবক সম্প্রদায় যে এত নৈরাশ্যপূর্ণ তা দেখে প্রভুপাদ অত্যন্ত আশ্চর্যান্বিত হতেন। অবশ্য এর দ্বারা প্রমাণিত হতো যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য যা আমেরিকার বৈশিষ্ট্য তার মাধ্যমে যথার্থ সুখ লাভ করা যায় না। তার চারপাশের এই নৈরাশ্য এবং
দুর্দশাকে ছিল প্রভুপাদ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক সমস্যা রূপে দেখতেন না। বস্তির দুর্দশাগ্রস্ত অবস্থা বা যুব আন্দোলন এর কোনোটিকেই তিনি গুরুত্ব দেননি। তার কাছে এগুলি কেবল জড়জাগতিক দুঃখের প্রকাশ বলে মনে হয়েছিল, যার নিরাময়ের একমাত্র পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সকলের দুঃখে তিনি সহানুভূতি প্রকাশ করতেন এবং এই দুঃখের সামগ্রিক সমাধান কিভাবে সম্ভব তা তিনি জানতেন। লোয়ার ইস্ট সাইডে বসতি স্থাপন করার আগে আমেরিকার যুব আন্দোলন সম্বন্ধে প্রভুপাদ কখনোই তেমন গভীরভাবে ভেবে দেখেননি। এই অসংখ্য যুবক যুবতীদের মাঝখানে আসার কোনো বিশেষ পরিকল্পনাও তিনি কখনো করেননি। কিন্তু কলকাতা থেকে আসার 10 মাসের মধ্যেই পারস্পরিক অবস্থার প্রভাবে বা শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তাকে ঘুরতে ঘুরতে এখানে এসে বসতি স্থাপন করতে হয়েছে। তার গুরুদেবের আদেশে তিনি আমেরিকা এসেছিলেন এবং শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে তিনি লোয়ার ইস্ট সাইড এসে পড়েছেন। তার গুরুদেবের আদেশ যথাযথভাবে পালন করা এবং বৈদিক মতবাদ প্রচার করাই ছিল তার একমাত্র সংকল্প। 1960 সালে আমেরিকায় যে পরিবর্তন এসেছিল তার দ্বারা তার সেই দৃষ্টিভঙ্গি প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। এখন ঘটনাচক্রে আমেরিকা সাংস্কৃতিক আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলে যদি এই সমস্ত অল্প বয়সী ছেলে মেয়েরা তার বাণী গ্রহণে উৎসুক হয়ে থাকে, সেটি শ্রীকৃষ্ণেরই ইচ্ছা। হিপি আন্দোলন হোক বা না হোক, কলিযুগ হচ্ছে সবচাইতে অধপতিত যুগ। প্রভুপাদ বৈদিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এমন একটি ক্ষেত্রে যেখানে পূর্বে কোনো আচার্যই সেই প্রচেষ্টা করেননি। সুতরাং তিনি স্বাভাবিকভাবেই আশা করেছিলেন যে তার এই কাজ অত্যন্ত কঠিন হবে। তবুও এই অধপতিত যুগে লোয়ার ইস্ট সাইডে ছিল প্রভুপাদের আসার ঠিক আগে কলিযুগের অপসংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আমেরিকার যুবক যুবতীরা জীবনের যথার্থ উদ্দেশ্যের সন্ধানে বেরিয়ে পড়েছিল। ঘটনাচক্রেই হোক বা ইচ্ছা অনুসারেই হোক, নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডের এই যুব সম্প্রদায় প্রভুপাদের পারমার্থিক শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে এগিয়ে এলো। ওকে 26 ওকে নং ওকে পেজে। ওকে ওকে হরে কৃষ্ণ প্রভুপাদ। তো প্রভুপাদের যে প্রচার করার যে চিন্তা ভাবনা, ওটা একটু চিন্তা করে দেখুন। যে ইয়ং ছেলে মেয়েরা যে এখানে ঘোরাঘুরি করছে, প্রভুপাদ তাদেরকে প্রচার করবেন সেটা ভাবেনি। যদি কৃষ্ণের এবং গুরুদেবের ইচ্ছা ছিল, ওই জন্য উনি এই যুব সমাজদের মধ্যে প্রচার করতে পেরেছেন। না হলে একটা জিনিস চিন্তা করে দেখুন, প্রভুপাদ হচ্ছে বৃদ্ধ লোক আর প্রচার করছে কাদের? ইয়ং ছেলে মেয়েদের। ছোট ছোট এটা একটা বড় শিক্ষণীয় বিষয়, তাই না? তো ওই জন্য আমাদের মনে একটা ভাব থাকে, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, বয়স হচ্ছে, আমার কথাকে আর ওরা শুনবে? প্রভুপাদ কি ছিল, কাদেরকে প্রচার করছে? ওটা কোনো বড় কথা নাই। গুরুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস যদি থাকে, অবশ্যই সম্ভব। ওকে, আর কি বলতে চান হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রধানমন্ত্রী প্রভু। মাতাজি? হরে কৃষ্ণ। 26 নম্বর সেকেন্ড এভিনিউতে প্রভুপাদের আগমন কেউই তেমন ভাবে লক্ষ্য করলো না। প্রতিবেশীরা শুধু বলা বলি করলো যে লন্ড্রির পাশে উপহারের দোকানটিতে এক নতুন ভাড়াটে এসেছে। দোকানের জানলায় লোকেরা একটি আশ্চর্য রকমের ছবি টাঙানো হয়েছে দেখলো, কিন্তু সেই ছবিটির মর্ম কেউ উপলব্ধি করতে পারলো না। সেই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখলো জানলায় আঁটা একটি কাগজে লেখা হয়েছে সেখানে ভগবদ্গীতার ক্লাস নেওয়া হয়। তাদের মধ্যে কেউ কেউ সেটি পড়বার জন্য থেমে দাঁড়াতো, কিন্তু কেউই তার যথার্থ অর্থ উপলব্ধি করতে পারতো না। ভগবত গীতা যে কি তাই তারা জানতো না, এবং যারা জানতো তারা মনে করেছিল হয়তো একটি যোগ সম্বন্ধীয় বইয়ের দোকান বা সেই ধরনের অন্য কিছু। প্রতিবেশী পর্তুরিকানারা জানলায় হার্ভে কোহেনের আঁকা ছবিটি দেখতো এবং নিষ্ক্রিয়ভাবে হেঁটে চলে যেত। পার্শ্ববর্তী মোবিল পেট্রোল পাম্পের ম্যানেজার এই নবাগত প্রতিবেশীকে নিয়ে মোটেই মাথা ঘামালেন না। কবরের স্মৃতিফলক বিক্রেতাদের মনোভাবও একই রকম ছিল।
আর যে সহস্র গাড়ি আর ট্রাক সেই রাস্তা দিয়ে চলাচল করত, তাদের ড্রাইভারদের কাছে স্বামীজির এই আস্তানার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু বহু অল্প বয়সী যুবক যুবতী সেই ছবিটি দেখে আকৃষ্ট হতো এবং জানলায় লেখা ভগবত শিক্ষার দেওয়ার ক্লাস সম্বন্ধে সেই কাগজটি উৎসাহ সহকারে পড়তো। তাদের মধ্যে কেউ কেউ ভগবত গীতার সঙ্গে পরিচিত ছিল, কিন্তু তারা সপার্শ্ব নিত্যরত শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবিটির সঙ্গে ভগবত গীতার সম্পর্ক নির্ণয় করতে পারতো না। তাদের মধ্যে কেউ কেউ স্বামী ভক্তি বেদান্তের ভগবদ্গীতার ক্লাসে যোগ দিতে মনস্থ করেছিল। জুলাই মাসের এক সকালে হাওয়ার্ড হুইলার তার মঠ স্ট্রিটের বাড়ি থেকে ফিফথ স্ট্রিটে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, নিরিবিলিতে একটু শান্তির অন্বেষণে। মঠ স্ট্রিট দিয়ে হেঁটে সেই হিউস্টনে এসে বাঁদিকে মোড় ফিরল এবং বাউড়ি ধরে পূর্ব দিকে হাঁটতে শুরু করলো। তীব্র বেগে ছুটে চলা গাড়িগুলি এবং উদ্দেশ্যবিহীনভাবে পদচারণরত ভবঘুরেদের অতিক্রম করে সে সেকেন্ড এভিনিউর দিকে এগিয়ে গেল। বাউরি অতিক্রম করে সেকেন্ড এভিনিউতে আসার ঠিক আগে হাওয়ার্ড প্রভুপাদকে দেখতে গেল। হাওয়ার্ড স্বামীজিকে ধীর মন্থর গতিতে হেঁটে যেতে দেখলাম। তার উন্নত মস্তক এবং হাতে ছিল জপের মালা। তাকে দেখে খুব পরিচিত কোনো ছবির প্রখ্যাত চিত্রতারকার কথা মনে পড়লো। তাকে দেখে মনে হলো তিনি যেন চিরতরুণ। তার পরনে ছিল সন্ন্যাসীর গেরুয়া বসন, তার পায়ে একজোড়া ছুসলো সাদা জুতো। তাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যটির মতো মনে হলো। দীর্ঘ বলিষ্ঠ হাওয়ার্ডের বয়স যখন 26 বছর, মাথায় তার লম্বা কালো চুল, মুখ ভর্তি দাড়ি আর চোখে কালো ফ্রেমের চশমা। সে ছিল ওহি স্টেট ইউনিভার্সিটির ইংরেজি অধ্যাপক। সে সদ্য ভারত ভ্রমণ করে ফিরে এসেছে, যেখানে সে এক যথার্থ গুরু খুঁজে বেড়াচ্ছিল। প্রভুপাদ হাওয়ার্ডকে দেখতে পেলেন এবং তারা দুজনেই একসঙ্গে থমকে দাঁড়ালেন। হাওয়ার্ডের মুখ দিয়ে তার মনের প্রথম প্রশ্নটি বেরিয়ে এলো, আপনি কি ভারতীয়? প্রভুপাদ হেসে বললেন, হ্যাঁ। আর আপনি? হাওয়ার্ড, আমি বললাম না, আমি ভারতীয় নই, কিন্তু আমি সবে ভারতবর্ষ থেকে ফিরে এসেছি এবং সেই দেশে হিন্দু দর্শনের প্রতি আমি অত্যন্ত অনুরাগী। তিনি বললেন যে তিনি কলকাতার লোক এবং প্রায় 10 মাস হলো নিউ ইয়র্কে এসেছেন। তাঁর চোখ দুটি শিশুর মতো স্বচ্ছ এবং নম্র। হিউস্টন স্ট্রিট দিয়ে প্রচন্ড শব্দ করতে করতে ছুটে যাওয়া ট্রাকগুলির সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি এক স্নিগ্ধ প্রশান্তি বিকিরণ করছিলেন, যা এই কোলাহল মুখরিত জগতের বহু দূরের বস্তু। সেদিন আর হাওয়ার্ডের তার বন্ধুর বাড়ি যাওয়া হয়নি। সে ফিরে গিয়েছিল তার মঠ স্ট্রিটের বাড়িতে। তার সহবাসী কিথ আর ওয়ালিকে এবং তার পরিচিত অন্য সকলকে তাদের মাঝখানে যে অপ্রত্যাশিতভাবে একজন গুরু আবির্ভূত হয়েছেন তার কথা বলতে। হাওয়ার্ড, আমি তার সঙ্গে হেঁটে রাস্তার মোড় পর্যন্ত গেলাম। ফার্স্ট এবং সেকেন্ড স্ট্রিটের মধ্যে মোবিল পেট্রোল পাম্পের পাশে একটি ছোট দোকানঘর তিনি দেখলেন। পূর্বে সেটি ছিল একটি পুরনো জিনিসপত্রের দোকান এবং তার কাচের শোকেসের উপর বোর্ডে লেখা ছিল মেসলেস গিফট, অনুপম উপহার। সেই কথাগুলো যে একটি ভবিষ্যৎবাণীর মতো হবে সেটি তখন আমি বুঝতে পারিনি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই অঞ্চলটি কি ভালো জায়গা? আমি তাকে বললাম যে আমার তো তাই মনে হয়। তার সেই ক্লাসগুলোতে তিনি কি শিক্ষা দেবেন সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু আমি জানতাম যে আমাদের সেই পাড়ায় একজন ভারতীয় স্বামীর আগমনের কথা জানতে পেরে আমার বন্ধুরা খুব খুশি হবে। খবরটি ছড়িয়ে পড়ল। কার্ল ইয়ারগেন্স এবং অন্য আরো কয়েকজনের পক্ষে বাউরি এবং চায়না টাউন থেকে সেখানে আসাটা অত্যন্ত সহজ ছিল না, কারণ তাদের অনেক কিছু কাজ ছিল। রয় ডুবাইস নামের একজন 25 বছরের বয়স্ক কমিক বইয়ের লেখক বাউরিতে প্রভুপাদের দর্শন পেয়েছিল এবং সে যখন স্বামীজির নতুন আস্তানটির কথা জানতে পারলো তখন সে সেখানে যেতে মনস্থ করলো। জেমস গ্রিন এবং বিল এপস্টাইন স্বামীজিকে ভুলে যায়নি এবং তারা প্রায় সেখানে আসতো। প্যারাডক্স রেস্টুরেন্টে তখনও যোগাযোগের একটি স্থান ছিল এবং সেখান থেকে কয়েকজন উৎসাহী নবগত তার দর্শন লাভ করতে আসতো। তাছাড়া স্টিফেন গুয়ারিনোর মতো কয়েকজন সেই দোকানঘরের জানলায় স্বামীজির ক্লাসের বর্ণনা পড়ে সেখানে এসেছিল। স্টিভের বয়স তখন 26। সে তখন শহরের উন্নয়ন দপ্তরের কাজ করত। একদিন দুপুরবেলা লাঞ্চের ছুটির সময় সেই যখন ফিফথ স্ট্রিট এবং সেকেন্ড এভিনিউ সংযোগস্থলে ওয়েলফেয়ার অফিস থেকে হেঁটে বাড়ি যাচ্ছিল
তখন সেই দোকানঘরের জানলায় টেপ দিয়ে আটকানো বিজ্ঞাপনটি দেখতে পেল। সেই দিনগুলোতে সে একটি ভগবদ্গীতা পড়তো, তাই সে স্বামীজির ক্লাসে আসার সংকল্প করলো। সেদিন হাওয়ার্ড যখন স্বামীজির সঙ্গে সেই দোকান ঘরটির সামনে দাঁড়িয়ে কথা বলছিল, সেও তখন জানলার কাছে টেপ দিয়ে আটকানো সেই বিজ্ঞাপনটি দেখেছিল। ভগবত গীতা সম্বন্ধে ভাষণ শ্রী ভক্তিবেদান্ত স্বামী, সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রি 7টা থেকে 9টা। প্রভুপাদ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার বন্ধুদের নিয়ে আসবে? হাওয়ার্ড জবাব দিলেন, হ্যাঁ, সোমবার সন্ধ্যায়। সেই গ্রীষ্মকালীন সন্ধ্যাটি বেশ গরম ছিল এবং সেই দোকানঘরটির পিছনে জানলাগুলি এবং সামনের দরজাটি হাট করে খোলা ছিল। বেশ কয়েকজন অল্প বয়সী যুবক দরজার পাশে তাদের জুতো খুলে রেখে মেঝের উপর বসেছিল। তাদের অধিকাংশই এসেছিল লোয়ার ইস্ট সাইড থেকে, সুতরাং এখানে আসতে কাউকে তেমন কষ্ট করতে হয়নি। সেই ছোট্ট ঘরটিতে কোনো আসবাবপত্র ছিল না, দেয়ালে কোনো ছবি, মেঝেতে কার্পেট, এমনকি একটা চেয়ার পর্যন্ত ছিল না। মেঝেতে কেবল কয়েকটি আসন বিছানো ছিল। ঘরের মাঝখানে সিলিং থেকে একটি বাল্ব ঝুলছিল। তখন 7টা বাজে। প্রায় জনা 12 মানুষ সেখানে জড়ো হয়েছিল। এমন সময় স্বামীজি পাশের দরজাটি খুলে সেই ঘরে প্রবেশ করলেন। তার পরনে কোনো জামা ছিল না, একটি গৈরিক উত্তরীয় তার শরীরে এমন ভাবে জড়ানো ছিল যে তার হাত দুটি এবং বুকে অনেকটি খোলা ছিল। তার গায়ের রং ছিল মসৃণ সোনালী আভাযুক্ত বাদামি। তার মস্তক মুন্ডিত, তার কান লম্বা লতিযুক্ত। তার গম্ভীর ভাব দেখে ছবিতে দেখা ধ্যানমগ্ন বুদ্ধের কথা তাদের মনে পড়ে গিয়েছিল। বয়সে বৃদ্ধ হলেও তার শরীর ছিল ঋজু এবং স্বাস্থ্য উজ্জ্বল। তার কপালে গোপীচন্দন দিয়ে আঁকা বৈষ্ণব তিলক। প্রভুপাদ বিশাল বপু এবং দাড়িওয়ালা হার্ডওয়ারকে চিনতে পেরে হেসে জিজ্ঞেস করলেন, তুমি তোমার বন্ধুদের নিয়ে এসেছো তো? হাওয়ার্ড তার স্বাভাবিক গভীর অনুরণিত স্বরে উত্তর দিল, হ্যাঁ। ও, খুব ভালো। প্রভুপাদ তার পায়ে সাদা জুতো খুলে রেখে সমাগত মানুষদের মুখোমুখি হয়ে একটি পাতলা মাদুরের উপরে বসলেন এবং সকলকে বসতে ইশারা করলেন। তিনি কয়েকজনকে কাঁসার করতাল বাজাতে দিলেন এবং কিভাবে কেমন তালে বাজাতে হয় দেখালেন। 1, 2, 3 বাজাতে শুরু করলেন। একটি চমকপ্রদ ঝমঝম শব্দে সমস্ত ঘরটি ভরে উঠল। তিনি গাইতে শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার শ্রোতাদের গাইবার পালা। তিনি বললেন, সকলে বলুন। অনেকে ইতিমধ্যে গাইবার রীতিটি জানতো। ধীরে ধীরে অন্যেরাও শিখে নিল। কয়েকবার গাওয়ার পর সকলেই একসঙ্গে গাইতে লাগলো। সেখানে উপস্থিত সমস্ত যুবকদের অধিকাংশই এবং কয়েকজন যুবতীও তাদের চেতনাকে প্রসারিত করা আশায় ইন্দ্রধনু রঙে রাঙানো নৌকোয় করে এবং স্বপ্নলোকের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নির্ভীক এবং বেপরোয়া ভাবে তারা নিষিদ্ধ এলএসডি, পেওটি এবং ম্যাজিক মাশরুমের উত্তাল তরঙ্গে নিজেদের ভাসিয়ে দিয়েছিল। সমস্ত সাবধানবাণী উপেক্ষা করে তারা যে কোনো বিপদের সম্মুখীন হতে প্রস্তুত হয়েছিল। জড় অস্তিত্বকে অতিক্রম করে সত্তার এক নতুন অস্তিত্বের অনুসন্ধানে তাদের এই আকুলতা এবং নির্ভীকতা প্রশংসনীয় ছিল। এই জড়জাগতিক অনুভূতির সীমানার ঊর্ধ্বে যে কি আছে সে সম্বন্ধে তাদের জ্ঞান না থাকলেও এবং এই সাধারণ জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জগতে আবার ফিরে আসবে কিনা সেটি না জানলেও তারা অনির্দিষ্টের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। তারা অজানাকে জানার আকুলতায় উন্মাদ হয়ে উঠেছিল। ওকে, ওকে, ওকে। হরে কৃষ্ণ। এই যে প্রভুপাদের দোকানটা ম্যাচলেস গিফট, যার বাংলা হচ্ছে অনুপম উপহার, ওই আমাদেরও এই যে বুক স্টলের নাম প্রভুপাদ রেখেছে ম্যাচলেস গিফট। ইসকনের প্রত্যেকটা মন্দিরে বুক স্টলের নাম হচ্ছে ম্যাচলেস গিফট। এবং অনুপম উপহার, এই ম্যাচলেস একটা বইও আছে প্রভুপাদের। ওরা পড়বেন ম্যাচলেস গিফট বা অনুপম উপহার বইটা, পড়লে অনেক কিছু জানতে পারবে। যাই হোক, প্রভুপাদের একটা জিনিস আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করতে পারি। প্রভুপাদ দোকানের মধ্যে যেরকম ঝুলিয়ে দিয়েছে অমুক অমুক দিন ক্লাস হয় এতটা থেকে এতটা, এটা কিন্তু লোকের একটু প্রভাব পড়েছে। তো আপনারাও প্রচারের একটা সুযোগ নিতে পারেন, যারা রাস্তার ধারে ভারী তারও একটা ঝুলিয়ে দেবেন। হ্যাঁ, সপ্তাহের অমুক দিন আমরা বসতে পারি, এটা থেকে এতটা আমরা গীতার আলোচনা করব, এভাবে প্রচারটা হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। বৈশ্য প্রণাম।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ অনন্ত গৌর বৈষ্ণব বৃন্দা কি জয়। নিতাই গৌর দেব।